প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা পরিসংখ্যানের তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন এই অধ্যায়ের ১ম ক্লাসটি করতে যাচ্ছি। আমরা মূলত আজকে কিছু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদেরকে আ সামনের ক্লাসগুলোর জন্য খুবই কাজে লাগবে। শিক্ষার্থীবৃন্দ, আমি শ্রেণী এবং গণসংখ্যা প্রদান করছি। তোমরা আমার সাথে লিখে ফেলো। আশা করছি সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। শ্রেণী ১০ থেকে ২০, ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ওকে ফাইন, এটুকুই রাখলাম। তো ইতিমধ্যে তোমরা হয়তো চিন্তা করছো এগুলো আপনি কোত্থেকে দিয়েছেন। এগুলো আমি নিচ থেকে দিয়েছি। গণসংখ্যাটাও আমি বসাচ্ছি। গণসংখ্যা ১০ থেকে ২০ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ৫, ২০ থেকে ৩০ শ্রেণীর গণসংখ্যা ৬, ৮, ৭, ৯। ইচ্ছে মতো ধরলাম। এরকম শ্রেণী এবং গণসংখ্যা পরীক্ষায় দেয়া থাকতে পারে, আবার নিজেকে তৈরি করতে হতে পারে। কিভাবে গণসংখ্যা এবং শ্রেণী তৈরি হয় তা ইতিমধ্যে আমরা পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম, সেইখানে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আমাদের সামনে এই যে আমরা কতগুলো তথ্যমান থেকে উপযুক্ত শ্রেণীর ব্যবধান নিয়ে গণসংখ্যা তৈরি গণসংখ্যা নিবেশন তৈরি করেছিলাম, শ্রেণী এবং গণসংখ্যা। এভাবেই মূলত শ্রেণী গণসংখ্যা আমরা পেয়ে থাকি। এই ক্লাসটি যারা করেছো আশা করছি তোমরা তথ্যগুলো সম্পর্কে জানো। কিভাবে শ্রেণী এবং গণসংখ্যা পাওয়া যায় সেটুকু আমি একটু দেখালাম। আমরা পূর্বের ক্লাসে এগুলো করেছিলাম। শ্রেণী গণসংখ্যা দেয়া আছে। এর এখন আমরা নির্ণয় করতে যাব গণসংখ্যার ঘনত্ব। গণসংখ্যা ঘনত্ব। এটা আমরা নির্ণয় করতে যাব। তো গণসংখ্যার ঘনত্ব নির্ণয়ের নিচে একটা স্পেসিফিক নিয়ম বা সূত্র আছে। সেটা একটা আমি এই পাশে লিখতেছি। তোমরা চাইলে আমার সাথে একটু লিখতে পারো। গণসংখ্যার ঘনত্ব
গণসংখ্যার ঘনত্ব যেটাকে বলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি, এটা একটা সূত্র এফডি। এফডি দিয়ে প্রকাশ করা হয়। এফডি নির্ণয়ের সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই সি। এখানে এফ মানে হচ্ছে গণসংখ্যা, সি মানে শ্রেণী ব্যবধান। আশা করছি তোমাদের সূত্রটুকু লেখা হয়েছে। গণসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে গণসংখ্যাকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে গণসংখ্যা ঘনত্ব পাওয়া যাবে। গণসংখ্যার ঘনত্বকে সংক্ষেপে এফডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি এখানে গণসংখ্যার ঘনত্ব এই বিশাল শব্দটুকু না লিখে এফডি লিখতে পারি সংক্ষেপে। আর এখানে গণসংখ্যাকে যেহেতু এফ দিয়ে প্রকাশ করা হয়, আমি এটাকে এফ দিয়েই প্রকাশ করে ফেললাম। তাহলে হয়ে গেল এফডি। এটা আমরা নির্ণয় করতে যাচ্ছি এখন। তো শিক্ষার্থীবৃন্দ, অলরেডি আমি বলেছি এফডি নির্ণয়ের সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই সি। এফ মানে গণসংখ্যা, সি মানে শ্রেণী ব্যবধান। গণসংখ্যা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে গণসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। তাহলে আমরা এখন এই 10 থেকে 20 শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বের করতে যাচ্ছি। সমান এফ, এফ এর মান হচ্ছে এখানে 5, সি এর মান হচ্ছে 10। কারণ এফ এর মান 5 এটা কোত্থেকে পেলাম? এই যে এখানে দেয়া আছে 5। সি এর মান 10 এটা কোত্থেকে পেলাম? 10 থেকে 20, এখানে শ্রেণী ব্যবধান কত? 10। 20 থেকে 10 বিয়োগ করলে 10 পাওয়া যাবে। সি মানে শ্রেণী ব্যবধান। তাহলে এটার মান কত আসবে এখন? 5 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 0.5 না, 0.5। 5 ভাগ 10 ইকুয়াল 0.5 আসবে। 0.5 হ্যাঁ, ঠিক একইভাবে এই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব, গণসংখ্যা হচ্ছে 6। 6 কে 10 দিয়ে ভাগ করতে হবে 0.6। 6 এখানে আছে, শ্রেণী ব্যবধান 10। 30 থেকে 20 বিয়োগ করলে 10। এখানে একই অবস্থা। 8 কে 10 দিয়ে ভাগ করতে হবে 0.8। এখানেও 7 কে 10 দিয়ে ভাগ করলে 0.7। 9 কে 10 দিয়ে ভাগ করলে 0.9। এভাবে আমরা স্যার প্রথম থেকে একটু বললে আবার ভালো হয়। কেন গণসংখ্যা? বলেন। আচ্ছা ঠিক আছে। গণসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এফডি। হ্যালো, আসসালামু আলাইকুম। আর কোনো কথা নাই। আমি যা বলি তাই শুনবে এখন। গণসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এফডি সমান এফ ডিভাইডেড বাই সি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি বলা হয় গণসংখ্যার ঘনত্বকে। এফ এবং ডি মিলে এফডি। এফ কে সংশ্লিষ্ট শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। আমাদেরকে শ্রেণী দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে। গণসংখ্যার ঘনত্ব এটা আমরা নির্ণয় করেছি। এফডি সমান এফ ডিভাইডেড বাই সি। আমরা এই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বের করছিলাম। এই শ্রেণীর গণসংখ্যা এফ এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে 10। 10 কিভাবে পেয়েছি? 20 থেকে 10 বিয়োগ করলে 10। 0.5। ঠিক এইখানে এই শ্রেণীর গণসংখ্যা এফ এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 10। 30 থেকে 20 বিয়োগ করলে 10, 0.6 আসছে। এভাবেই আমরা সকল মান বের করে গণসংখ্যার ঘনত্ব বের করেছি। ঠিক আছে। এখন গণসংখ্যার ঘনত্ব যেভাবে বের করলাম, এইভাবেই আমরা আরেকটা সূত্র ব্যবহার করব। সূত্রটা একটু তোমরা লিখে ফেলো তাহলে। আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? এটা বলা হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি সংক্ষেপে আরএফ দিয়ে প্রকাশ করা হয়। এই আরএফ এর সূত্র কি তাহলে?
f কে n দিয়ে ভাগ করতে হবে। f মানে গণসংখ্যা, n মানে মোট গণসংখ্যা। তাহলে শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলে RF বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। ইতিমধ্যে আমরা গণসংখ্যার ঘনত্ব কিভাবে বের করতে হয় সেটা দেখেছি। এখন আপেক্ষিক গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখলাম। সূত্রটা জানলাম, এখন আমরা প্রয়োগ করব। পাশেই আমি আরেকটা কলাম বানাচ্ছি, আপেক্ষিক গণসংখ্যা। আর f সমান f ডিভাইডেড বাই n। f কে n দিয়ে ভাগ করলেই আপেক্ষিক গণসংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের মূল শ্রেণী হচ্ছে 10 থেকে 20। এই শ্রেণীর গণসংখ্যা 5 এটা আমাদের দেয়া আছে। এখান থেকে আমরা fd বের করেছি। এখন আপেক্ষিক গণসংখ্যা বের করতে যাব। তাহলে এই f এর মান না হয় আমাদেরকে দেয়া আছে। গণসংখ্যা n এর মান তো দেয়া নেই, এটা আমাকে বের করতে হবে। কিভাবে সেটা? স্যার 35। হ্যাঁ, 35। বলে দিই কিভাবে। এই যে গণসংখ্যাগুলো দেয়া আছে সবগুলা যোগ করলে 35। অর্থাৎ শ্রেণীর গণসংখ্যাগুলোর সমষ্টিকেই মোট গণসংখ্যা n বলা হয়। এটাকে আবার সামেশন f ও বলা হয়ে থাকে। সামেশন, এটাকে বলে সামেশন। সামেশন মানে সমষ্টি। কিসের সমষ্টি? f এর সমষ্টি। f মানে গণসংখ্যা। গণসংখ্যার সমষ্টি 35, ওটাকে আবার n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন যেহেতু আমরা n টা পেয়ে গেছি, আমরা এখন সহজেই আপেক্ষিক গণসংখ্যা পেয়ে যাব। তাহলে এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা হবে 5 কে 35 দ্বারা ভাগ করলে কত হয় দেখো। এইখানে গণসংখ্যা হচ্ছে 6, 6 কে ভাগ করব 35 দিয়ে। মানগুলো কেউ একজন বের করে ফেলো। এখানে হচ্ছে 8, 8 কে 35 দিয়ে ভাগ করব। এখানে 7, 7 কে 35 দিয়ে ভাগ। এখানে হচ্ছে 9, 9 কে 35 দিয়ে ভাগ। এভাবেই আমরা আপেক্ষিক গণসংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমি আবার বলছি, এখানে f এর মান, এই শ্রেণীতে f এর মান হচ্ছে 5, 5 দিলাম। n এর মান হচ্ছে 35 দিলাম। 20 থেকে 30 শ্রেণীতে f এর মান হচ্ছে 6 বসালাম। ভাগ করলাম 35 দিয়ে n এর মান দিয়ে, এই যে। এভাবে আমরা প্রত্যেকটা মান বের করেছি। এখানে 8, n এর মান 35, 7 f এর মান, n এর মান 35, f এর মান 9, n এর মান 35। দেখি ভাগফলগুলো কত আসছে একটু বলো তো। 5 কে 35 দিয়ে ভাগ করলে কত হয়? 0.14। 0.14। তারপর তারপর 0.17। এরপরেরটা 0.24। 24। ওকে, 22। আচ্ছা। তারপর 0.2। হ্যাঁ, 0.2। স্যার 24 হবে না তো, 22 হবে যে। তারপর 8 কে 35। 0.25। এখন ঠিক আছে? 0.2। লাস্টেরটা কত? 9 কে 35 দিয়ে ভাগ করলে কত আসছে? 0.25। প্লাস 7 কে 35 দিয়ে ভাগ করলে? 0.2। 0.2 স্যার। হ্যাঁ, 8 কে 35 দিয়ে ভাগ করলে 0.22, তাই তো? জি। জি। ঠিক আছে। এই হচ্ছে আমাদের আপেক্ষিক গণসংখ্যা। তাহলে আমরা গণসংখ্যার ঘনত্ব এবং আপেক্ষিক গণসংখ্যা কিভাবে নির্ণয় করে সেটা দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে শতকরা গণসংখ্যা নির্ণয়। আমি সূত্রটা একটু পাশে লিখতেছি, যথারীতি নিচেই। শতকরা গণসংখ্যা তোমরা একটু লিখে ফেলো। এটাকে বলা হয় পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি।
পিএফ দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং পিএফ নির্ণয়ের সূত্রটা একটু দেখে নাও তাহলে। F ডিভাইডেড বাই N ইনটু 100 এটা কি হলো? অর্থাৎ সহজ সূত্র পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে F কে শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করব। যেই মানটা আসবে ওটাকে 100 দিয়ে গুণ করবে। এর মানে F ডিভাইডেড বাই N মানে হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা। তাহলে আপেক্ষিক গণসংখ্যার যেই মানটা আসছে ওটাকে 100 দিয়ে ভাগ করলেই শতকরা গণসংখ্যা পাওয়া যাচ্ছে। আমি এটাকে এইভাবেও লিখতে পারি RF ইনটু 100। তাহলে শতকরা গণসংখ্যা বের করতে গেলে অবশ্যই আপেক্ষিক গণসংখ্যা জানা থাকতে হবে। মানে আপেক্ষিক গণসংখ্যাকে 100 দিয়ে গুণ করলেই শতকরা গণসংখ্যা পাওয়া যাবে। এখন আমরা এইখানে শতকরা গণসংখ্যাটা বের করতে যাচ্ছি পিএফ। পিএফ সমান RF ডিভাইডেড বাই না F ডিভাইডেড বাই N ইনটু 100 এই মানটা। এটাই হচ্ছে পিএফ এর মান। মানে আপেক্ষিক গণসংখ্যা গুণ 100। এটাকে চাইলে আমি এইভাবেই লিখতে পারি পিএফ সমান RF গুণ 100 এইভাবেও লেখা যায়। যেহেতু অলরেডি আমরা F ডিভাইডেড বাই N এর মান প্রত্যেকটাতেই বের করে রেখেছি, আমাকে নতুনভাবে এই মানটা বের করার দরকার নাই। এই মানটা অলরেডি 0.14। এই 0.14 কে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটা হবে 14। বুঝতে পারছো? 14 কিভাবে? এই যে F ডিভাইডেড বাই N এর মানটা হচ্ছে এই শ্রেণীর জন্য 0.14। এই 0.14 টাকে আমি 100 দিয়ে গুণ করলে এটা আসবে। ঠিক 0.17 কে 100 দিয়ে গুণ করলে 17.22 এটাকে 100 দিয়ে গুণ করলে 22 এটা হবে এটা হবে 20 এটা হবে 25। দেখো তো আমাদের মিলছে কিনা? জি স্যার। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের শতকরা গণসংখ্যা। তাহলে আমরা কি জানলাম? আমাদের যেই একটা শ্রেণী ব্যবধান শ্রেণী বিন্যাস বা নিবেশন দেয়া আছে যে এখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা আছে। আমরা গণসংখ্যার ঘনত্ব বের করেছি, আপেক্ষিক গণসংখ্যা বের করেছি, শতকরা গণসংখ্যা বের করেছি। ৩টা জিনিস নির্ণয় করা শিখলাম। আমাদের কথা এখনো শেষ হয়নি। আমরা আরো একটা জিনিস নির্ণয় করা শিখব। সূত্রগুলো আমি লিখেছি। এইজন্য আমি একটু নিচে চলে আসতেছি। আমরা বাকি যে জিনিসটা বের করতে যাচ্ছি। আমি যথারীতি শ্রেণীটা আবার লিখতেছি। তোমাদের লেখা থাকলে লেখার দরকার নাই। শ্রেণী গণসংখ্যা ১০ থেকে ২০, ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০। আমার এখানে গণসংখ্যা কত? গণসংখ্যাগুলো একটু বলো কেউ একজন। 5, 6, 5, 6, 6, 8, 7, 9. ৫০ থেকে ৬০। 5, 6 ওকে, 8. সমস্যা নাই। উলটপালট হইলেও কোনো অসুবিধা নেই। কারণ এগুলো তো আমি নিচ থেকে বসাচ্ছি। তুমি চাইলে তোমার মতো বসাইতে পারবা। আমরা উপরের শ্রেণীটা আবার লিখলাম ওইদিকে আমাদের জায়গা নাই বলে। এখন আমরা একটা জিনিস বের করব। এটা আমরা এখন বের করতে যাচ্ছি মধ্যবিন্দু। কি লিখলাম? শিক্ষার্থীরা খেয়াল করো তো কি লিখেছি? মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা আমি এই দিকে লিখে দেখাচ্ছি।
উচ্চসীমা প্লাস সূত্র হচ্ছে নির্ণয় করা সহজ ভাগ ২। উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে ২ দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যায়। মধ্যবিন্দুকে x দিয়ে প্রকাশ করা হয়। আহ লিখে রাখো, আমি বের করে দেখালে তোমাদের জন্য সহজ লাগবে। শিক্ষার্থীরা খেয়াল করো, কিভাবে আমি মধ্যবিন্দু বের করছি। এই যেটা আমার শ্রেণী, এই শ্রেণীর মধ্যবিন্দু কত? ১০ এবং ২০ যোগ করো। কত হবে? ৩০। সেই ৩০ কে ২ দিয়ে ভাগ করো। ১৫। কত আসলো? ১৫। এরপর ২০ এবং ৩০, এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা। ৩০ এর সাথে ২০ যোগ করলে হবে ৫০, ২ দিয়ে ভাগ করলে হবে ২৫। এই শ্রেণীর উচ্চ সীমা, নিম্ন সীমা দোনোটা যোগ করলে হবে ৭০, ২ দিয়ে ভাগ করলে হবে ৩৫। এভাবে এই পরেরটা হবে ৪৫, পরেরটা হবে ৫৫। এই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয়। শ্রেণী মধ্যবিন্দুকে x দিয়ে প্রকাশ করা হয়। রেখাটা দিয়ে দিলাম। আরেকটা মজার বিষয় করো। মধ্যগান মধ্যবিন্দুকে একই কথা? হ্যাঁ, আরেকটা মজার বিষয় খেয়াল করো। ১০, ২০ যোগ করলে হয় ৩০, ২ দিয়ে ভাগ করলে হবে ১৫। ২০ এবং ৩০ যোগ করলে হবে ৫০, ২ দিয়ে ভাগ করলে হবে ২৫। ৩৫, ৪৫, ৫৫ প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 10, 10, 10, 10। কেন 10? দেখো এখানেও ব্যবধান 10। ২০ থেকে ১০ গেলে ১০, ৩০ থেকে ২০ গেলে 10, ৪০ থেকে ৩০ গেলে 10, এইখানেও 10, এইখানেও 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান c এর মান 10। শ্রেণী ব্যবধান c সমান কত? 10। তাহলে প্রতিটা শ্রেণীর ব্যবধান সমান, এইটাকে বলা হবে সমশ্রেণী। আরেকটা শব্দ তোমরা শিখে গেলা। কোন ধরনের শ্রেণী? সমশ্রেণী। কেমনে বুঝলাম? প্রত্যেকটার ব্যবধান সেম 10। ঠিক এইখানে ১৫ এর সাথে ১০ যোগ করলে ২৫, ২৫ এর সাথে ১০ যোগ করলে ৩৫, ৪৫, ৫৫ ওই শ্রেণী ব্যবধান 10 বরাবর বজায় আছে। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় এবং শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়। আর সমশ্রেণী কি? তাহলে সমশ্রেণী যদি এরকম হয়, অসমশ্রেণী কিরকম? দেখো তাহলে ৬০ থেকে ৮০, এখানে ব্যবধান কত বলো তো? 10, 20। ৮০ থেকে ৯০, ব্যবধান কত? 10। আচ্ছা, এটাকে আমি ৯৫ করে দিলাম। এখন যদি এই শ্রেণীটা আমি তোমাদেরকে বলি এটা কোন শ্রেণী? এটা হবে অবশ্যই অসম শ্রেণী। কারণ এখানে এই পর্যন্ত সমশ্রেণী, বাকি ২ টা অসম শ্রেণী। অর্থাৎ কোন নিবেশনে যদি কোনো একটি শ্রেণীর ব্যবধান সমান না হয়, তখন আমরা তাকে বলবো অসম শ্রেণী। যেমন ১০ থেকে ২০, ২০ থেকে ৩০, ৩০ থেকে ৫০, ৫০ থেকে ৭০, ৭০ থেকে ৭৫। এইখানে কি কোনো ঠিক ঠিকানা আছে? এখানে ব্যবধান 10, এইখানে 10, এখানে হয়ে গেছে ২০, এখানে হয়ে গেছে ২০, এখানে হয়ে গেছে ৫। এটাকে কি সমশ্রেণী বলবা না অসম শ্রেণী বলবা? অসম শ্রেণী। হ্যাঁ। ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৪৫, ৪৫ থেকে ৫৫। এইখানে দেখো এখানেও ব্যবধান 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, কিন্তু এই জায়গায় এসে হয়ে গেছে ৫। তাহলে এটাকেও বলা যাবে অসম শ্রেণী। সোজা কথা, কোনো নিবেশনে একটা শ্রেণী যদি সমান না হয় ওটাকে আমরা অসম শ্রেণী বলবো। তাহলে কিভাবে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয় তোমরা দেখতে পেয়েছো? ওকে, এবার আমরা আরেকটা জিনিস শিখব, এলসিএফ, ক্রমযোজিত গণসংখ্যা। এটা শিখে আজকে আমরা ক্লাস শেষ করব। ক্রমযোজিত গণসংখ্যা, এটা ২ ধরনের। ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা, এটা হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা।
হ্যাঁ, এই ঊর্ধ্বমুখী ক্রমযুক্ত গণসংখ্যাকে সংক্ষেপে প্রকাশ করা হয় এলসিএফ। নিম্নমুখীটাকে প্রকাশ করা হয় এমসিএফ। আর ক্রমযুক্ত গণসংখ্যার ইংরেজি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বললাম? কিউমুলেটিভ CUMULATIV ফ্রিকোয়েন্সি। তো ক্রমযুক্ত গণসংখ্যাকে সংক্ষেপে সিএফ লেখা হয়। সিএফ। ঊর্ধ্বমুখী হলে এলসিএফ, নিম্নমুখী হলে এমসিএফ। এখন এটাই আমরা শিখব কিভাবে এলসিএফ এবং এমসিএফ নির্ণয় করতে হয়। প্রথমেই আমি এলসিএফটা দেখাচ্ছি এইখানেই। আমি সংক্ষেপে এলসিএফটাই লিখছি, পাশে দিচ্ছি এমসিএফ। এইটা একটু জাস্ট বুঝে নাও। এলসিএফ মানে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা। শিক্ষার্থীরা খেয়াল করো, ক্রমযোজিত। ক্রম মানে ধারাবাহিক, যোজিত মানে যোগ করা। ধারাবাহিকভাবে যোগ করলেই ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যাবে। আমি এখন সেই কাজটাই করব। আমার 10 থেকে 20 শ্রেণীর গণসংখ্যা এটা কত? 5। এই 5টাকে আমি লিখলাম। এর পরের গণসংখ্যা কত? 6। 5 এর সাথে 6 যোগ করলে হবে 11। ওই যে ক্রমযোজিত গণসংখ্যা ধারাবাহিকভাবে যোগ করে যাচ্ছি। এখন এই 11 সাথে যোগ করব 8। 11 প্লাস 8 সমান 19। এখন এই 19 এর সাথে যোগ করব 7। 19 প্লাস 7 ইকুয়াল কত হয়? 26 প্লাস 20। 26 এর সাথে যোগ করব কত? 9। 26 এর সাথে যোগ করলে 35। এবং মজার বিষয় আমাদের n এর মান কত ছিল? 35। 35। ব্যাস, এটা মিলে যাবে। তাহলে আমি আবার দেখাচ্ছি ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যাটা কি? 5। সরাসরি বসিয়ে ফেললাম। এই 5 এর সাথে 6 যোগ করলে 11। 11 এর সাথে 8 যোগ করলে 19। 19 এর সাথে 7 যোগ করলে 26। 26 এর সাথে 9 যোগ করলে 35। এই হচ্ছে এলসিএফ। ঠিক এমসিএফটাও দেখো কিভাবে করি। এমসিএফ মানে হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এলসিএফ ছিল ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী বিধায় আমি উপর থেকে যোগ করেছি। এখন এটা হচ্ছে নিম্নমুখী মানে নিচ থেকে যাব। প্রথমেই হচ্ছে 9। এই 9টাকে আমি আগে লিখব। 9। এরপর খেয়াল করো, এই 9 এর সাথে আমি 9 এর উপরে গণসংখ্যা 7টা যোগ করব ধারাবাহিকভাবে। 9 প্লাস 7 ইকুয়াল 16। এই 16 এর সাথে আমি 8 যোগ করব। কত হয়? এখন এই 24 এর সাথে আমি 6 যোগ করলে কত হবে? 23। 23 সাথে 5 যোগ করলে কত হবে? 35। মূলত আমি এই যোগটা দেখিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমরা সরাসরি 9, 16, 24, 38, 35 লিখতে পারবা। 5, 11, 19, 26, 35 এভাবে লিখে ফেলতে পারবা। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এখানে প্রশ্নের ধরনটা কিভাবে হতে পারে এটা একটু আমি 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 এটা প্রশ্নের ধরনের, এগুলো হচ্ছে বেসিক বিষয়। এগুলো তোমাদের সামনে লাগবে। আচ্ছা স্যার, আজকের ক্লাসে পিডিএফ দিবেন না স্যার? হ্যাঁ, দিব। তাহলে আমি তোমাদের থেকে একটু বিদায় নিয়ে নেই। সবাই স্যার ভালো আপনাদের সলিডারিতে এটা প্রশ্নের পিডিএফ দিছেন, ওরকম পরিসংখ্যার একটা পিডিএফ দিলে ভালো হইতো না? আমি দিয়ে দিব।